শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্কস অফ বার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি জেরিন এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। চমৎকার সুন্দর একটি সকালে আমরা আবারও হাজির হয়ে গিয়েছি। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে কাটাবো, কিন্তু পাশে আছে জেরিন। জেরিনের কাছে যাচ্ছি। শুভ সকাল জেরিন, কেমন আছো? মাসুক শুভ সকাল। আগে বলো, শীত কেমন উপভোগ করছো? শীত একটু উপভোগ করছি, কিন্তু শীতের সাথে সাথে যে রঙিন ব্যাপারগুলো আসে সেগুলো আরো অনেক বেশি উপভোগ করছি। তুমি? একদমই তাই। রঙিন ব্যাপার বলতে রঙিন ফুল, রঙিন সবজি। একদম তাই। এবং আজকে আমাদের আসলে সেটটাও রঙিন হয়ে আছে একটা কারণে। চলো, কে রঙিন করে রেখেছে তাকে দর্শকের সাথে পরিচয় করে। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি উন্নয়ন এবং সমাজকর্মী নাসরিন জাহান। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। যেমনটা বলছিলাম যে আমাদের সেট আজকে রঙিন হয়ে গেছে আপনাকে পেয়ে। একদমই। কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে, বিশেষত আজকে ৩রা ডিসেম্বর আন্তর্জাতিক এবং জাতীয় প্রতিবন্ধী দিবস। তো এই দিবসে আমি আজকে মাছরাঙা টেলিভিশনের আপনাদের এই প্রোগ্রামে আসতে পেরে, মানে রাঙা সকালে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এবং সত্যি আমরাও অনেক গর্বিত অনুভব করছি আপনাকে পেয়ে। আপনি বলছিলেন যে জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস আজ, এবং সত্যিই তাই। আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই দিনে আপনাদের আসলে মূল ফোকাসটা কোন দিকে থাকে, বা এই দিবসটি পালন করার মূল উদ্দেশ্যটা কি থাকে, অথবা এই বছরের প্রতিপাদ্যটা আসলে কি? আমাদের এই বছরের প্রতিপাদ্য হচ্ছে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি। তো এই দিবসের আসলে উদ্দেশ্য হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিরা যারা আন্তর্জাতিক অঙ্গনে, আমাদের তো একটা ইউএন কনভেনশন আছে, আমাদের দেশে প্রতিবন্ধী সুরক্ষা, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রতিবন্ধী অধিকার সুরক্ষা আইন আছে। তো প্রতিবন্ধী ব্যক্তিদেরকে মানে সোচ্চার করা, তাদের জন্য সারা দেশব্যাপী যে তাদের অধিকার, তারা যে এগুলোকে মিলিয়ে যে বাস্তবায়ন বা অগ্রগতি দেশের, এটাকেই আসলে ফোকাস করা একটা দিবসের মাধ্যমে অন্তর্ভুক্তি করা। দারুণ একটি দিন, এবং দারুণ দিন আপনাকে পেয়েছি। জেরিন, চলো আমরা পুরোটা আমাদের অতিথিকে জানতে থাকি না? চলো। তুমি নিশ্চয়ই ছোটবেলা থেকে জানতে চাইছো। একদম। ম্যাডাম, পুরো জীবন জুড়ে তো অনেক কাজ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, এখন নিজেরই একটা ফাউন্ডেশন রয়েছে, অনেক কিছুর সঙ্গে সম্পৃক্ত। কিন্তু সেই মানুষটা যিনি এত কিছুর সঙ্গে সম্পৃক্ত, তার ছোটবেলাটা দিয়ে আজকে শুরু করতে চাই। একদমই ছোটবেলার শৈশবটা কেমন ছিল, কোথায় কেটেছে বা কোথায় বড় হয়েছেন? আচ্ছা, আমার ছোটবেলা থেকে আমরা ঢাকায় জন্ম। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মানিকগঞ্জ, কিন্তু আমরা ঢাকাতেই সেটেল। আমার বাসা হচ্ছে মগবাজার, আমার বাবার নিজের বাড়ি আর কি। তো আমরা 3 ভাই বোন ছিলাম। আমার ভাই 2 বোন 1 ভাই। তো ভাই ইন্তেকাল করেছেন। আর আমার বাবা ছিলেন ডাক্তার, উনিও আমরা যখন অনেক ছোট তখন উনি ইন্তেকাল করেছেন। আর আমার মা ছিলেন শিক্ষিকা, স্কুলের টিচার, উনিও 2 বছর যাবত উনি গত হয়েছেন আর কি। তো ছোটবেলাটা আমাদের, আমরা 3 ভাই বোন ছিলাম। আপনি নিশ্চয়ই সবার ছোট ছিলেন? আমি, হ্যাঁ, ভাই বোনের মধ্যে আমি হচ্ছে ছোট। তো খুব বেশি আদরের ছিলেন? হ্যাঁ, এত আদরের ছিলাম, আল্লাহ দিয়েছিলাম, মানে অনেক বেশি বায়না করতাম। হ্যাঁ, সেই শৈশবের সেই আদরের আল্লাদের একটু ছোট ছোট করে গল্প শুনি না? মজার কোন অভিজ্ঞতা আজকে শুনতে চাই। আসলে কি, মানে আমার ছোটবেলা থেকে আমার যে দৃষ্টি প্রতিবন্ধিতা রয়েছে, মানে এখন আমি তো একজন সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, কিন্তু আমি আসলে ছোটবেলাতে থেকে সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধী ছিলাম না। আমার আংশিক দৃষ্টি প্রতিবন্ধিতা ছিল। যেমন আমার 3-4 বছর বয়স পর্যন্ত আমার একটা চোখে দৃষ্টিশক্তি, 2টো চোখে দৃষ্টিশক্তি ছিল, কিন্তু 3-4 বছর বয়সে আমার হচ্ছে একটা চোখে দৃষ্টিশক্তি চলে যায়। এটা আমার মা যেটা বলেছেন যে ছোটবেলা, মানে জন্মের পরপরই আমার চোখে একটা স্পট দেখা দেয়। তখন ডাক্তার বলেছিলেন যে এই চোখের ভিশনটা হয়তো থাকবে না।
তো আমার আরেকটা চোখে যে ভিশন ছিল সেটাতেও কিন্তু আমার অনেক মানে বেশ পাওয়ার ছিল। আমি যখন ক্লাস 1-এ আমাকে ভর্তি করিয়েছে আমার মা, তখনই -3 পাওয়ার। তো এবং সেই চোখটা আমার মানে তারপরে আমি আমার লেখাপড়া একদম ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত আমি খুবই বিনা বাধায় খুব সফলতার সাথেই আমি পড়াশোনা শেষ করতে পেরেছি। আর এই যে আমার মানে ছোটবেলা থেকেই যে আমার একটা প্রবলেম, আমাকে তো অতটা পড়াশোনার আমি চাপ নিতে পারতাম না, কিন্তু আমার মা আসলে খুব টেক কেয়ার করতেন আমাকে। যে আমার মা সবসময় আমার লেখাপড়ার জন্য, আমার 2 ভাই বোনের জন্য যদি একটা টিচার রেখে দিতেন, আমার জন্য 2টো টিচার রাখতেন, কারণ আমার মা ব্যস্ত ছিলেন এক্সট্রা কেয়ারের জন্য। আমার মা মনে করতেন যে ওর জন্য একটু এক্সট্রা যত্ন দরকার, তো সেই দিকটাতে অনেক যত্নশীল ছিলেন। আসলে আমি এখন ভাবি যে যদি আমার মা আমার প্রতি কেয়ারিং না থাকতেন, তাহলে হয়তো আমার আজকে আমি এই জায়গাটাতে আসতে পারতাম না, আমার বেসিকটাই তো তৈরি হতো না। একদমই তাই। আসলে যেটা ফিল করি এখন কাজের ক্ষেত্রে, যে আমাদের প্রতিবন্ধী মানুষদের ক্ষেত্রে, প্রতিবন্ধী শিশুদের ক্ষেত্রে পরিবার থেকেই আসলে খুব অবহেলা শুরু হয়। হ্যাঁ, যখন একটা পরিবারে একটা শিশুর জন্মগ্রহণ করে, সে যদি প্রতিবন্ধী হয়ে অথবা তার একটু বড় হয়ে যখন বোঝা যায় যে সে একজন প্রতিবন্ধী শিশু, তখন কিন্তু তার বাবা মা খুব হতাশ হয়ে পড়ে এবং তাকে কিন্তু তার অন্য ছেলে মেয়েদের মতো তাকে যে পড়াশোনা করাবে, তাকে যেভাবে মানুষ করবে, এটাতে তারা কিন্তু হতাশাগ্রস্ত হয়ে পড়ে। মনে করে কি হবে, তার প্রতি যত্ন নিয়ে আমার মানে কি লাভ। আর তাছাড়াও হচ্ছে সুযোগটাও কম, একটা বৈষম্য সব সময়। হ্যাঁ, এটা হচ্ছে পরিবার থেকে আসে। আরেকটা হচ্ছে যে সুযোগও কম, মানে আমাদের যে মেইন স্ট্রিমিং স্কুলগুলো রয়েছে, গভর্নমেন্টের স্কুল বা আমাদের যে মেইন স্ট্রিমিং স্কুল, সেখানে কিন্তু প্রতিবন্ধী শিশুদের মানে লেখাপড়ার সুযোগটা খুবই সীমিত, নাই বললেই চলে। শুধুমাত্র যারা মানে মাইল্ড যারা ডিসেবিলিটি রয়েছে তারাও এই স্কুলগুলোতে যেতে পারে, কিন্তু যারা একটু সিভিয়ার লাইক সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধী শিশু বা সম্পূর্ণ বাকশ্রবণ প্রতিবন্ধী শিশু, তারা কিন্তু ওই মেইনস্ট্রিম স্কুলগুলোতে কিন্তু পড়াশোনা করার সুযোগই পায় না। আর পেলেও খুব একটা প্রবলেমের মধ্য দিয়ে সুযোগ পায় না, কারণ তাদের তো ওই টিচাররা তারা তৈরি না, স্কুল তার অ্যাক্সেসিবল না, বা কারিকুলাম তাদের জন্য এখনো ফ্লেক্সিবল না। একদমই তাই। আসলে এই সমস্যাগুলো ছিল, আছে, সামনে আসলে কিভাবে আসলে সমাধান, সেটা নিয়ে কাজ করছেন আপনি। আমরা গল্পগুলো শুনবো, আমার খুব ভালো লাগে যে ম্যাডাম সেই গল্পগুলো তো শুনবো, তবে মাসুকের কাছ থেকে একটু শুনে আসি যে আপনি আসলে কি কি নিয়ে কাজ করছেন, দর্শকদের একটু জানিয়ে আসতে চাই। মাসুক, তোমার কাছ থেকে শুনি। নিশ্চয়ই। প্রিয় দর্শক, নাসরিন জাহান 2 দশকেরও বেশি সময় ধরে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার এবং অন্তর্ভুক্তি নিয়ে কাজ করছেন। তিনি ডিসেবল চাইল্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক, যা একটি নারী নেতৃত্বাধীন প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন। দৃষ্টি প্রতিবন্ধী হয়েও নাসরিন জাহান সমাজে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি এবং সমান সুযোগ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক ইতিহাস এবং সংস্কৃতিতে মাস্টার্স সম্পন্ন করেন তিনি। তার নেতৃত্বে ডিসিএফ ইনক্লুসিভ এডুকেশন, জীবিকা উন্নয়ন, মানসিক স্বাস্থ্য সহায়তা এবং নারী প্রতিবন্ধী অধিকার নিয়ে কাজ করছে। তিনি সরকার কর্তৃক গঠিত বিভিন্ন জাতীয় কমিটি এবং টাস্ক ফোর্সের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। আন্তর্জাতিক অঙ্গনে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন দক্ষিণ কোরিয়া, বেলজিয়াম, সুইজারল্যান্ড ও নেপালে অনুষ্ঠিত বিভিন্ন সম্মেলনে। নাসরিন জাহানের লক্ষ্য একটি বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা, যেখানে প্রত্যেকে মর্যাদার সঙ্গে বাঁচতে পারবে। তার চাওয়ার সাথে আমরাও একাত্মতা প্রকাশ করি এবং ফিরে যাচ্ছি আবারও তার গল্পেই। যেমনটা বলছিলেন যে স্কুলের আসলে শিক্ষা ব্যবস্থার যে উন্নয়নটা দরকার স্পেশাল চাইল্ডদের জন্য, আমরা একটু সেই জায়গা থেকে আসি। বা ম্যাডাম, পরবর্তীতে আপনারা তো এটা নিয়ে কাজ করছেন স্কুলে, আপনার স্কুলের অভিজ্ঞতা যদি একটু জানতে চাই যে আপনার আসলে কেমন ছিল। আমি একটা মেইনস্ট্রিম স্কুলে পড়াশোনা করেছি। তখন ওই স্কুলে আমার মা ছিলেন টিচার। তো আমার আসলে তখন এমন হতো যে আমি আসলে বোর্ড
বোর্ডের লেখাটা বুঝতে পারতাম না। তো যেদিন হয়তো বা টিচার বোর্ডের লেখাটা মানে ডিকটেট করতেন, ওদিন আমি সুন্দর করে আমার নোটবুকটা লিখতে পারতাম, মানে রুটিন অনুযায়ী। কিন্তু যেদিন উনি শুধু লিখে যেতেন, বলতেন না, ওদিন আমি আর লিখতে পারতাম না। তো এটা বাসায় এসে যখন আমার মা বলতো যে কালকের পড়াটা কি দেখি, নোটবুক লিখেছো, তো যখন আমি দিতে পারতাম না তখন আমি মাকে ওভাবে কিন্তু বলতেও পারতাম না, একটু সংকোচ বোধ করতাম। আসলে আমার মনে হয় শিশুরা এটা করে, মানে তার কথাগুলো না সে বোঝাতে পারে না, বলতে পারে না, প্রকাশ ওভাবে করতে পারে না। তো আমার মা বুঝে নিয়েছেন। তা আমি বলছি আমি তো আজকে লিখতে পারি নাই। তো তারপরে হচ্ছে আমার মা একটু বলেছেন যে আপনারা একটু বলবেন ক্লাসে, তাহলে ও তো লিখতে পারে না, দেখেও সামনের বেঞ্চে বসেও কিন্তু আমি লিখতে পারতাম না। যেহেতু -3 ছিল, চশমা তো পড়তে হতো মনে হয় ছোটবেলা থেকে। তো তারপরে আমার এমনিতে খেলাধুলা করতাম সবার সাথে, আমি সব খেলায় অংশগ্রহণ করতে পারতাম না, কিন্তু যেই খেলাধুলাগুলোতে আমি মানে অংশগ্রহণ করার সুযোগ ছিল সেখানে করতাম। আর আমি কালচারাল সাইডে আমি খুবই অ্যাক্টিভ ছিলাম। আমি এখানে গান, কবিতা আবৃত্তি, মানে আমার যে স্কুলের প্রোগ্রামগুলোতে সবকিছুতে আমি পার্টিসিপেট করতাম। আর স্কুলের যে আমাদের অ্যাসেম্বলি হতো, সেই অ্যাসেম্বলিতে যে লিডারশিপ দেওয়া, ওটা আমি করতাম, মানে আমাকে দিয়ে করানো হতো যে আমার, এবং স্কুলের ক্লাস ক্যাপ্টেন হিসেবেও আমার ছিল। আসলে নেতৃত্বের গুণটা মনে হয় শৈশব থেকেই ছিল আমাদের অতিথির মাঝে, তাই না? তাই হয়তো এত বড় প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন আপনি। তো আবারও একটু ছোটবেলাতেই থাকি, যে স্কুলে যখন পার্টিসিপেট করতেন সেগুলো কি বাসায় মাই শিখাতেন নাকি এক্সট্রা কোনো জায়গা থেকে বা একাডেমি থেকে শিখতেন? না, স্কুলের আসলে আমরা তো খেলাধুলা যেটা করতাম সেটা তো আবার পাড়ায় আমরা প্রতিবেশীর ছেলেমেয়েরা ভাই বোনরা ছিলাম, আমরা একসাথে খেলাধুলা করতাম বিভিন্ন ভাবে। তো খেলাধুলাটা আসলে ওভাবেই। আর স্কুলে তো একটা স্পোর্টসের সময় কিছু আইটেম থাকতো যে সিগনিফিকেন্ট, যে এইভাবে খেলতে হবে, হ্যাঁ, তো সেখানে পার্টিসিপেট করা, এই আর কি। তবে আমার বন্ধু বান্ধব ছিল অনেক বেশি পাড়াতো, এবং আমরা হচ্ছে ক্লাব করতাম প্রায়। তো ওই ক্লাবের আমরা হচ্ছে একসাথে নাটক করতাম, আমরা প্রোগ্রাম করতাম, বিভিন্ন ডে অবজারভেন্স করতাম, 21শে ফেব্রুয়ারি, পহেলা বৈশাখ। তো এগুলো আমরা মানে সব তো মগবাজারে থাকা অবস্থায়। হ্যাঁ, মগবাজারে। চমৎকার সুন্দর একটি শৈশব, এবং এই শৈশবে আমরা যতদূর জেনেছি শৈশবের পরেও আমাদের অতিথি কিন্তু গানের ব্যাপারে ভীষণ অনুরাগী। আমি সবচেয়ে বেশি অবাক হচ্ছি মাসু, ম্যাডাম যেই সময়কার কথা বলছিলেন সেটা হচ্ছে যখন আপনার এক চোখে একটু কম দেখেন আর এক চোখে -3 পাওয়ার, সেই সময় তিনি এত কিছু করে বেরিয়েছেন। ম্যাম, স্কুল জীবনের অনেক স্মৃতি শুনছিলাম, আসলে সেই সময়টা সম্পর্কে একটু শুনতে চাই, যে আপনার শৈশবটা যেহেতু একটু স্পেশাল, একটু কঠিনভাবেই শৈশবটা পার করতে হয়েছে, আমরা বলি বা না বলি, আমরা একটু সেই সময়টা শুনতে চাই, যে ওই সময়ের আশেপাশের মানুষগুলো আসলে কি রকম ছিল আপনার সাথে। আসলে তখন যেটা ছিল যে এটা ভাবতো, এটা আমার আম্মাকে বলতো সবসময় যে ও তো চোখের প্রবলেম, কতটুকু পড়াশোনা করতে পারবে, আস্তে আস্তে ও যত মানে বড় হচ্ছে ওর প্রবলেমটা। তো আমার দেখা যেত যে আমার পরীক্ষা শুরু হলে, পড়াশোনা চাপ হলে আমার মানে পাওয়ার আমার বেড়ে যেত, চোখে মাথা ব্যথা হতো, যার জন্য আমি খুব একটা ওভাবে মানে পড়াশোনা খুব একটা একদম চাপ দিতে পারতাম না। কিন্তু মাশাআল্লাহ আমার মানে ব্রেন খুব ভালো ছিল, নিঃসন্দেহে। আমি হচ্ছে খুবই মানে একবার দুবার একটা জিনিস পড়লে বা শুনলে আমি ওটাকে মানে নিতে পারতাম, এবং আমি তো সেক্ষেত্রে আমার সমস্যা হতো না। কিন্তু মানুষ তখন আস্তে আস্তে যখন আমি একটু বড় হলাম, সবাই তো মেয়ে হলেই তো ওরকম চিন্তা, বিয়ের চিন্তা, এই সেই, হ্যাঁ, তো আসলে কিভাবে হবে, মানে ওর একটা প্রবলেম আছে, আপনি ওকে মানে কিভাবে ও পড়াশোনা শেষ করবে বা কি করবে, ওর ফিউচারটা কি, মানে এই একটা নেগেটিভ ভাবে ওনারা চিন্তা করতেন। আরো একটা জিনিস ম্যাডাম, যেটা হতো যে আপনার সহপাঠীরা বা এলাকার বন্ধু যারা ছিলেন, আত্মীয় স্বজন, কেউ কি বুলি করতো এই বিষয়টা নিয়ে যখন আপনি ছোট ছিলেন, খেলতে যেতেন সবার সাথে? হ্যাঁ, রাস্তায় যেমন এখন তো অনেক সচেতন হয়েছে মানুষ, অ্যাটলিস্ট প্রতিবন্ধী বলে সম্বোধন করে, প্রতিবন্ধী ব্যক্তি বা দৃষ্টি প্রতিবন্ধী বা শ্রবণ প্রতিবন্ধী। ওই সময়টা আমাদের সময়টাতে অনেক আগে, তখন অনেক সময় হতো যে আমরা মানে অনেক কথা শুনতে হতো, কটু কথা, হ্যাঁ, তো টার্মগুলা সেভাবে তারা তো জানতো না। তো ওই দেখা গেল যে হ্যাঁ কানা ঘোড়া, মানে এই শব্দগুলা কিন্তু তারা তখন বলতো।
তো কখনো হয়তো কারোর সাথে একটু ঝগড়া লেগেছে, এই তো চশমা আলী, এই তো এরকম দেখে না, হ্যাঁ মানে আড়ালে হচ্ছে এইভাবে আমাকে বলতো। এবার এবং দূর থেকেও বা একটু শুনতাম, হ্যাঁ চোখে দেখে না ঠিক মতো, বা দেখতে পায় না, বা ওই শব্দ কানা, হ্যাঁ মানে কারি, এগুলো উচ্চারণ করতো। তো তখন অনেক খারাপ লাগতো, তখন মনে হতো যে আমার মানে আমি কি করছি আসলে, আমার পড়াশোনা করেই বা কি লাভ, বা আমি কাউকে বলতেও পারছি না, আর আমি তাকে গিয়ে যে ধরে মানে বকা লাগাবো কিছুই করতে পারছি না। মানে খুবই অস্বস্তিকর একটা সিচুয়েশন মাঝে মাঝে আমাকে এরকম পড়তে হতো আর কি। জেরিন, একটা বিষয় খেয়াল করে দেখো যে আসলে মানুষের একটা মুখের কথা যে মানুষকে কতভাবে আঘাত করতে পারে, এবং এই জায়গাগুলো না আসলে কানে মাখতে নেই আমার মনে হয়। এবং প্রত্যেকের জায়গা থেকে সচেতন থাকা উচিত যে আমি তোমাকে হয়তো বা একটা কিছু বলছি, তুমি যদি উল্টা আমাকে একটা কিছু বলো, সংঘর্ষটা কিন্তু বেঁধেই যাবে। কিন্তু শান্তির দিক বা সহানুভূতির দিক নিয়ে আসলে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। আমরা আরো গল্প শুনি, চলো। তো সেই দিনগুলো আসলে পার করেছেন একরকম সংগ্রাম বলবো আমি, কারণ এটা অনেক বড় একটা মানসিক সংগ্রাম। স্কুলের ফলাফল কেমন হলো এসএসসিতে? এসএসসিতে আমি তো মানবিক বিভাগে ছিলাম, সেকেন্ড ডিভিশন পেয়েছিলাম, হায়ার সেকেন্ড ডিভিশন। তারপরে হচ্ছে আমি ইন্টারমিডিয়েট পড়ি বড্ডনাসা গভর্নমেন্ট কলেজে, বাসা থেকে অনেকটা দূরে, তো অনেকটা দূরে, মগবাজার থেকে সে পুরনো ঢাকা। তারপরে আমার মা ওই স্কুলে ওই কলেজেরই মানে পড়তেন, তো মোটামুটি ভালো কলেজগুলোর মধ্যে ওইটা একটা ছিল। বিধায় আমার মা বলছেন দূরে হলে অসুবিধা নাই। তা আমার একটা ফ্রেন্ড, ও আমরা একই সাথে পাশ করেছি, ওর বাসাও কাছেই আমাদের পাড়াতেই, তো আমরা দুজন একসঙ্গে যাতায়াত করতাম। আমি যখন কলেজে যখন গেলাম তখন দেখা গেল যে না ওভাবে বুলিংটা ওভাবে হতো, তাও শিকার হতাম না, কিন্তু মানে একটা মানে আসছে না যে ফ্রেন্ডরা মিলে একটা গল্প করতেছে বা একটা অনেক অ্যাডোলেসেন্ট পিরিয়ডে অনেক রকমের গল্প, তো আমাকে হয়তো বা একটু মানে অ্যাভয়েড করতো আর কি, যে আমার সামনে খুব একটা বলতো না, বা এরকম একটা, বা ওরা যে মানে জীবনটাকে যেভাবে চিন্তা করছে বলছে, ওদের বাবা একটা ধরেন একটা অ্যাফেয়ার হচ্ছে, সে গল্প করছে, হ্যাঁ, তো মানে আমি শুনবো অতটা না, মানে আমাকে অতটা যে গুরুত্ব দেওয়া তা না, যে হ্যাঁ আসো বন্ধু তুমি আমাদের সাথে, আমরা এটা শেয়ার করি, অন্যদেরকে ডেকে যেরকম বলা। তো আমি তখন বুঝতাম আস্তে আস্তে যে আসলে ওদের চাইতে তো আমি একটু ভিন্ন, তো ওরা আমাকে একটু আলাদাভাবেই দেখে। এই যে আপনি বলছেন যে ওদের চাইতে আপনি একটু ভিন্ন, এটা আসলে জীবনের ধাপে ধাপে আপনাকে সেই পর্যায়ে আসলে সমাজে সেই মানুষগুলোই আসলে নিয়ে গিয়েছে। এটা আসলে আপনার কোনো সমস্যা আমি বলবো না, আপনি ভিন্নভাবেই আসলে নিজেকে আবিষ্কার করেছেন ধাপে ধাপে। গ্রাজুয়েশন পড়া শুরু করলেন ঢাকা ইউনিভার্সিটিতে, আরো একটা বিশাল টার্ন, বিশাল একটা অর্জন, এবং বাংলাদেশের একটা সর্বোচ্চ বিদ্যাপীঠ আমি বলবো। একটু সেই গল্পটা শুনি। যখন আমি তো ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার সাবজেক্টে আমি ভর্তি হলাম, তারপরে হচ্ছে অনার্স মাস্টার্স খুব ভালোভাবেই শেষ করেছি। এই সাবজেক্টটাতে কি ম্যাডাম আপনার ইচ্ছা ছিল পড়াশোনা করার? আমার না এই সাবজেক্টটা বেশি একটা ইচ্ছা ছিল না, কিন্তু আমার মা বললেন কি যে তুমি একটু ইজি হবে, কারণ মানে আমার ইচ্ছা ছিল যে একটু অন্য সাবজেক্টে পড়বো। আমার মা বললো যে ইতিহাস তো যেটা ঘটে গেছে ওইটা তো আর হবে না, মানে এখন যেমন নতুন নতুন তোমার ইয়েগুলো আসবে না, কারণ পলিটিক্যাল সায়েন্স যদি বলি তাহলে অনেক বিষয় পড়তে হবে, অবগত হতে হবে, বা অন্যান্য পাবলিক এড বা আদার্স। তো আমার ইতিহাস তোমার ঘটে গেছে সেটা আর তোমাকে সেটা পড়লে হবে, মানে এখন আর ওটাকে নিয়ে বেশি চাপটা একটু কম থাকবে, আমার মার ধারণা ছিল এটা। আর আমার মা মনে করতেন যে আমি যদি মানে কলেজে শিক্ষকতা করতে পারি, মানে তাহলে আমার জন্য এই সাবজেক্টটা একটু ইজি হবে। তো ওইটা থেকে আমার মায়ের ইচ্ছা থেকে আসলে আমার নেয়া। তারপরে হচ্ছে হ্যাঁ, আমি যখন অনার্সের মানে থার্ড ইয়ার থেকে আমার চোখের কন্ডিশনটা আরো খারাপ হতে থাকে, তখন আমার পড়াশোনা খুব একটু কষ্ট হয়। তখন আমার আম্মা, আমার বোন, ভাই ওরা আমাকে রেকর্ড করে দিত, আমি ওটাকে নোটসগুলো, আমার ফ্রেন্ডরা আমাকে নোটস নিতাম ওদের কাছ থেকে, এবং ওরা আমাকে রেকর্ড করে দিত, আমি শুনে শুনে সেটা মুখস্থ করতাম, আর খুব কাছে থেকে নিয়ে পড়তে পারতাম। কিন্তু আমার একটু তখন মানে কন্ডিশনটা আরো খারাপ হতে থাকে। তারপরে তবু আমি লিখতে পারি, মোটামুটি ভাবে লিখে আমি পরীক্ষা দিয়েছি একদম মাস্টার্স পর্যন্ত। তো মাস্টার্সেও আমার আসলে পড়াশোনার এভাবে আমাকে একটু কষ্ট করেই করতে হয়েছে। তো
পড়াশোনাটা এভাবে কমপ্লিট করতে পেরেছি ভালোভাবে। আচ্ছা, ধাপে ধাপে যে পরিবর্তনগুলো, যেমন স্কুলে একরকম ছিল, কলেজে একরকম, ভার্সিটিতে এসে বন্ধু বান্ধবদের সহানুভূতি বা বন্ধুত্বের জায়গাটা একটু পরিবর্তন লক্ষ্য করলেন? হ্যাঁ, ভার্সিটিতে আমি খুবই পরিবর্তন লক্ষ্য করেছি। কারণ হচ্ছে এখানে তো অনেক জায়গা থেকে ছেলেমেয়েরা আসছে, এবং যখন একটা বড় জায়গাতে আসে মন মানসিকতাও কিন্তু অনেক ব্রড হয়ে যায়। এবং তখন আমার আবার খুব মানে বন্ধু সুলভ ছিল আমার, মানে সবার সাথে আমি খুব মিশতে পারতাম, মানে আমার সাথে সবাই খুব মিশতেও চাইতো। হ্যাঁ, তো ওই জিনিসটা আমি কিন্তু পেয়েছিলাম ইউনিভার্সিটি লাইফে। আমি সবার সাথে মিশতাম, গল্প করতাম। অ্যাকচুয়ালি সবাই তো একটা গ্রুপ থাকতো, কিন্তু আমি আমার গ্রুপের বাইরেও আমি অন্যদের সাথে খুব মিশতাম, এবং সবাই আমাকে চাইতো যে মানে আসো তুমি এটা, এবং ওরা প্রয়োজনে আমাকে ওরা নিজেরাই বলতো যে আচ্ছা এই নোটসটা কিন্তু তৈরি হয়েছে, তোমার কি আছে কিনা, আমার লাগলে আমাকে বলো। তো আমার বন্ধুরা বলতো যে তুই না ওর কাছ থেকে নোটটা একটু এনে দে। আমি বরঞ্চ দেখা গেল যে আমি 4-5টা নোট কালেক্ট করে ফেলেছি, করে আমার বন্ধুরা ওটাকে কম্পাইল করে একটা নোট তৈরি করে ফেলতো, ফেলে আমাকে মানে দিত যে এখন তুমি এটা পড়ো। বারবার নোটসের কথা আসছে জেরিন, যেহেতু আমাদের আজকের অতিথি একটু দেখায় সমস্যা আছে বা বিভিন্ন কারণেই আসলে উনি এই জায়গায় এসেছেন, ব্রেইল নিয়ে আসলে আপনার কাছ থেকে শুনতে চাইবো যে সেই সময় আসলে ব্রেইল ব্যবস্থাপনাটা কেমন ছিল? আচ্ছা, তো আমার মানে সৌভাগ্যক্রমে ওই সময়টাতে আমাকে ব্রেইল সিস্টেমে যেতে হয় নাই, কিন্তু আমার যে দৃষ্টি প্রতিবন্ধী আরো মানে পরিচিত যারা ছিল আর কি, তখন তো আমার ওভাবে অত পরিচিত ছিল না, কিন্তু 2-4 জনকে আমি চিনতাম। এবং তখন কিন্তু কোনো ব্রেইলে বই ছিল না, তারা অনেক কষ্ট করে পড়াশোনা করেছে। তখন তারা হাতে ব্রেইল সিস্টেমটা তো একটা সিস্টেম, 6টা ডটের সমন্বয়ে এটা একটা সবকিছুই মানে বাংলা, ইংলিশ, অঙ্ক, ইভেন যে কোনো ভাষায় সেটাকে সমন্বয় করে ওই ব্রেইল সিস্টেমটা পড়াশোনা করে দৃষ্টি প্রতিবন্ধী মানুষ। তো এটা লুই ব্রেল নামে একজন ফ্রান্সের ব্যক্তি, উনি এটা আবিষ্কারক ছিলেন আর কি। তো ওই সময়টা না ব্রেইল ছিল না, এখন যেমন ছাত্রছাত্রীরা ব্রেইল বই পাচ্ছে, বিশেষ করে সরকার দিচ্ছে ক্লাস একদম প্রাইমারি লেভেল থেকে ক্লাস 9 পর্যন্ত গভর্নমেন্ট কিন্তু বিনামূল্যে বই দিচ্ছে, কিন্তু এই সময়টাতে ছিল না। তখন কলেজে, ইউনিভার্সিটিতে ওরা খুব নিজে নিজে লেখে নোটসগুলা পড়তো, লিখতো। আমি যে 2-4 জনের সাথে আমার যোগাযোগ ছিল, সেটা আমি জেনেছি, এবং পরবর্তীতেও জেনেছি যে এই মানে ঘাটতি ছিল তাদের লেখাপড়া আর কি। আচ্ছা, ইমপ্যাক্ট ফাউন্ডেশনের প্রথম চাকরির অভিজ্ঞতা কেমন ছিল? আচ্ছা, এখন এই জায়গাটাতে আমি তো মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করলাম, বিনা মানে মোটামুটি করে আসছি আমার। তারপরে হচ্ছে মাস্টার্সের পরে 2-1 বছর পরে দেখা গেল আমার চোখে আমার যে দৃষ্টিশক্তি ছিল যে চোখটাতে মানে সেটাতে আমার মানে গ্লুকোমা এফেক্টেড হয় আর কি। প্রথমটাতে বুঝতে পারা যায় নাই, ডাক্তাররা ধরতে পারেন নাই যে আসলে কি হয়েছে, মানে ডে বাই ডে গ্র্যাজুয়ালি আমার ভীষণটা কমে যাচ্ছিল। হ্যাঁ, তখন শেষ পর্যায়ে ধরা পড়লো যে আমার গ্লুকোমা এফেক্টেড হয়েছে, এবং যে চোখটা একটু ভালো ছিল, হ্যাঁ, যেটা দিয়ে আমি দেখতাম এতদিন, তো সেই চোখটা আমার গ্লুকোমা এফেক্টেড হয়ে আমার দৃষ্টিশক্তিটা গ্র্যাজুয়ালি চলে যায়। তো অবশ্যই আমার মা আমাকে ইন্ডিয়াতে মাদ্রাজে নিয়ে গিয়েছিল, শঙ্কর নেত্রালয়ে, কিন্তু ওখান থেকে ওনারা বলেছে যে মানে আরো আগে যদি আসতাম তাহলে হয়তো ওটা কিছুটা প্রোটেক্ট করা যেত, কিন্তু এখন আসলে সময় আর সেটা নাই, অনেক দেরি হয়ে গিয়েছে। হ্যাঁ, তো খুবই অল্প সময়ের মধ্যে মানে বছর 2-3 মধ্যে আমার ভিশনটা একদম সম্পূর্ণ চলে যায়। এখন তখন আমি আর কিছুই দেখতে পাই না। তো তখন পড়াশোনাও শেষ, এখন হচ্ছে আমি কি করব। হ্যাঁ, তো তারপরে বিভিন্ন জায়গায় এদিকে আমার আম্মা হচ্ছে বিভিন্ন জায়গায় মানে যারা দেখতে পান না, দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, তাদের সাথে বিভিন্ন জায়গায় যোগাযোগ হলে জানতে পারলে যোগাযোগ করেন আমার আম্মা। তারপরে একটা জাতীয় অন্ধ সংস্থা নামে একটা সংস্থা ছিল, যেটা ঢাকা যে বোর্ড অফিসের কাছে। আমার মা যেহেতু টিচার ছিলেন, উনি তো এক্সামিনার ছিলেন, এসএসসি খাতা মানে ইয়ে করতেন, তো ওইখানে আম্মা ওই ইয়েটার সন্ধান পায় আর কি, অর্গানাইজেশনটা। তখন ওখানে গিয়ে সেটা যখন
যখন আমি ইন্টারমিডিয়েট পড়ি, অনার্স পড়ি, তখনই আমার আম্মা ওটার সন্ধান পেয়েছিলেন। তা ওদের সাথে যোগাযোগ করে, তারপরে বলে যে না, অনেক কিছুই আসলে আমরা করতে পারতেছি, আমরা অনেক কিছুই করা সম্ভব। তারপরে আমি আস্তে আস্তে খোঁজ পাই ইমপ্যাক্ট ফাউন্ডেশন, যে মনসুর আহমেদ চৌধুরী, উনি হচ্ছেন একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি, আমাদের পায়োনিয়ার, আমাদের বড় ভাই। তো ওনার সাথে যোগাযোগ করি। তো উনি বলেন যে হ্যাঁ, তুমি আমার কাছে আসো। তো ওখানে গেলাম। তারপরে উনি বললেন যে এখন তুমি তো, তোমার এই অবস্থা, তোমাকে ব্রেল শিখতে হবে, তুমি ব্রেল শিখো। এবং তখন আমি খানিকটা দেখি। ব্রেল শেখার অভিজ্ঞতা সেটা কেমন ছিল? আমি তখন জবে যাওয়ার আগে তখন উনি আমাকে বললেন, মনসুর আহমেদ চৌধুরী ভাই, যে তোমাকে তো এখন ব্রেল শিখতে হবে, তো তুমি হচ্ছে ব্রেল সিস্টেমটা আয়ত্ত করো। তো আমি ব্যাপটিস্ট মিশন নামে একটা স্কুল আছে, তো ওখানে উনি আমাকে পাঠালেন। ওখানে আমি গিয়ে প্রায় 3 সপ্তাহ থাকলাম, এবং ব্রেল, তারপরে মোবিলিটি, এই ট্রেনিং, যে এগুলো আমি করলাম আর কি ওখান থেকে। শিখে এসে তখন ইমপ্যাক্টে আমার জব হলো। ওখানে আমি একটা কম্পিউটারাইজড ব্রেল প্রজেক্ট ওনারা নতুন শুরু করবেন আর কি, তো সেই জায়গাতে আমাকে অ্যাপয়েন্টমেন্ট আমি পেলাম। তো এভাবেই আর কি আমার কর্মজীবন শুরু। আচ্ছা আচ্ছা। নানা ঘাত প্রতিঘাত, চড়াই উতরাই সবকিছু পার করে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আপনি এগোচ্ছেন। আমরা পরবর্তীতে আপনি হেলেন কেলার ইন্টারন্যাশনালে কাজ করেছেন, পেশাগত জীবনে এটা একটা সংযুক্তি আপনার, একটু শুনি সেই গল্পটা। কিন্তু তার আগে আমার একটা ছোট্ট প্রশ্ন রয়ে গেল ম্যাডাম, আপনি যখন ইমপ্যাক্ট ফাউন্ডেশনে কাজ করেছেন, সেখানে কি একজন শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন? না, ওটা একটা প্রজেক্ট ছিল। ওখানে হচ্ছে ব্রেল প্রজেক্ট, হচ্ছে বিভিন্ন ম্যাগাজিন, তারপরে বিভিন্ন তথ্যকণিকা, এগুলা হচ্ছে ব্রেইলে ছাপানো হতো আর কি করে। তারপরে এটা বিভিন্ন ইয়েতে স্টুডেন্টস বা তাদেরকে এগুলা প্রোভাইড করা হতো। যুক্ত ছিলেন আপনি? আচ্ছা আচ্ছা, ওইটাতে আমি সংযুক্ত ছিলাম। ওকে, এবার একটু মাসুকের প্রশ্নে ফিরে যাই, যে হেলেন কেলার ফাউন্ডেশন। তারপরে ওখানে আমি হচ্ছে বছরখানেক জব করে, তারপরে ওই প্রজেক্টটা আসলে একটু শেষের দিকে, মানে আর কন্টিনিউ হবে না, তখন হচ্ছে আমি সুযোগ পেলাম হেলেন কেলার ইন্টারন্যাশনাল নামে একটা আইএনজিওতে। ওখানে আমি বেশ কয়েক বছর কাজ করেছি, এবং ওই কাজের পাশাপাশি আমি আসলে বিভিন্ন আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করে এরকম সংগঠনের সাথে আমি ইনভলভ হয়ে যাই। তো ওই ইনভলভমেন্ট থেকে তখন অনেকের সাথে আমার পরিচয় হয়, আমার প্রতিবন্ধী জগতের ভাই বোনদের সাথে দেখলাম যে অনেকেই আছে, আমি শুধু একা না, আমার মতো অনেক যোদ্ধা। হ্যাঁ, আমি তাদেরকে আবিষ্কার করতে থাকি আস্তে আস্তে। এবং তখন তারা আমাকে বললো যে তুমি কেন খালি চাকরি করবে, জব করবে নিজের জন্য, তোমার তো আরো কিছু করার কথা। আমি বললাম অবশ্যই তো তাই, কারণ আমি একজন নিজে প্রতিবন্ধী ব্যক্তি, আমি আমার কমিউনিটিটাকে যদি সার্ভ করতে পারি, কারণ আমার তো অত পিছুটার নাই যে আমাকে কাজ করতে হবে নিজের মানে ইয়েটা মানে বেঁচে থাকার জন্য। আমার তো আল্লাহ রহমতে ওই ইয়েটা ছিল না, যার জন্য আমার মনে হয়েছে যে হ্যাঁ, আমার আসলে আমার কমিউনিটির জন্য আমি কিছু করব। এবং আমি এভাবে আমি তখন মানে তাদের সাথে বিভিন্ন সংগঠনের সাথে ইনভলভ হয়ে আমি আসলে শিখতে থাকি যে কিভাবে কি করা যায়। তারপরে হচ্ছে 2005 সালে আমাদের যে প্রতিষ্ঠান ডিসেবল চাইল্ড ফাউন্ডেশন, এটার প্রতিষ্ঠা করা হয়। এই সময়টায় আপনি নিজেকে অনেক বেশি পরিশীলিত করে নিয়েছেন, দক্ষ করে নিয়েছেন। এই যে বিদেশি আন্তর্জাতিক সংস্থার সাথে 7 বছর কাজ করার অভিজ্ঞতা, এটা আসলে কোন কোন দিক থেকে আপনাকে শক্তিশালী করে তুলেছিল? এটা এখানে হচ্ছে একটা প্রকল্প ছিল, যেখানে হচ্ছে ইন্টিগ্রেটেড প্রোগ্রামে সাপোর্ট করা। তো ওখানে কিন্তু অনেক স্কুল আছে বাংলাদেশের গভর্নমেন্টের, যেখানে হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রছাত্রীর জন্য একটা স্কুল গভর্নমেন্টের একটা প্রোগ্রাম আছে, ইন্টিগ্রেটেড প্রোগ্রাম। সেখানে হচ্ছে 64টা জেলায়, দেশের 64টা জেলায় 64টা স্কুল আছে, যেখানে হোস্টেল আছে, 10 জন করে ছেলে স্টুডেন্ট সেখানে পড়াশোনা করতে পারে। সব জায়গায় অবশ্য হোস্টেল নাই, তবে মানে
তো ওই 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 একটা প্রজেক্ট ছিল যে তাদেরকে ওই ধরনের স্টুডেন্টদেরকে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা, টিচারদেরকে ট্রেনিং করানো, তারপরে এই এগুলা কাজগুলো ছিল আর কি। তখন আমি ওগুলো দেখে দেখে ওদের সাথে মিশে দেখলাম যে কিভাবে দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে বা তাদের যে টিচার্সরা, হাউস প্যারেন্টসরা কিভাবে তাদেরকে গাইড করছে। এই ওই ট্রেনিংগুলোতেও আমি পার্টিসিপেট করতাম এবং জানাশোনা আমার আরো অনেক বৃদ্ধি পেল আর কি। আচ্ছা আচ্ছা, সেটা হেলেন কেলার থেকে? সেটা হেলেন কেলার থেকে। আচ্ছা আচ্ছা, পরবর্তীতে আপনি নিজেই একটা ফাউন্ডেশন খুললেন। পরবর্তীতে কত বছর? 7 বছর পরে হয়তো, 7 বছর অভিজ্ঞতা। মূলত শুরু করেছি 5-এ, কিন্তু আমার ধরেন তখন আমি জবে ছিলাম। আমাদের অর্গানাইজেশনের অ্যাক্টিভিটিটা মূলত শুরু করি 2008-এর জুলাই থেকে আর কি। তখন আমার মনে হয়েছে সেটা 2 কাজ একসঙ্গে করা সম্ভব নয়, যে কোনো একটা আমাকে করতে হলে, যদি সংগঠনটাকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে আমাকে এটাই করতে হবে। তো সেভাবে আমি আসলে পুরো সময়টাই তখন অর্গানাইজেশনের জন্য। দারুণ দারুণ। ডিসেবল চাইল্ড ফাউন্ডেশন নামটা দেখে আমরা বুঝতে পারছি যে এখানে আসলে কি ধরনের অ্যাক্টিভিটি হতে পারে। কিন্তু আপনার পেশাগত জীবনে একটা দারুণ পরিবর্তন আসলো। এতদিন আপনি বিভিন্ন ধরনের সাপোর্ট নিয়েছেন বা খুঁজেছেন যে কোথা থেকে পাওয়া যেতে পারে, এখন আপনি সাপোর্ট দিচ্ছেন। এই যে একটা টার্নওভার, এই জায়গা থেকে শুনতে চাইবো যে চ্যালেঞ্জগুলো কি কি ছিল, বা এখানে বড় একটা ফান্ডিং এরও বিষয় থাকে, সেগুলো আসলে কিভাবে ম্যানেজ করেছেন? আচ্ছা, অর্গানাইজেশন তো আসলে শুরুতেই ফান্ডিং তো অপরচুনিটি তো পাওয়া যায় না। প্রথমে তো নিজেদেরকে কিছু কাজ করতে হয়, ছোট ছোট কিছু কাজ করে তারপরে আমরা দেখা গেল যে একটা সার্ভে করলাম, সার্ভে করে প্রতিবন্ধী শিশুদের আইডেন্টিফাই করলাম। এখানে একটি কথা বলি যে প্রথমে আমার ইচ্ছা ছিল শুধু শিশুদের নিয়েই কাজ করব, তো সেই জন্যই আসলে সংগঠনটাকে একদম স্পেসিফিক্যালি এই নামেই করেছিলাম। কিন্তু পরবর্তীতে আসলে আমাদের কমিউনিটির ডিমান্ড আসলো যে না, আমার ফিল্ডের যে আসলে অন্যদের দিনে সবাইকে নিয়ে কাজ করার একটা ডিমান্ড আমি ফিল করলাম। তখন থেকে প্রতিবন্ধী শিশু এবং নারীদের জন্য, বিশেষ করে প্রতিবন্ধী নারীদের বিষয়টাতে বেশি এমফাসিস দিয়ে কাজ শুরু করি আর কি। তখন আমাদের তো শুরুতেই আসলে ফান্ডিং ওভাবে আমাদের ছিল না, কর্পোরেট কিছু ফান্ড দিয়ে কাজ শুরু করি। তারপরে ওই কাজের অভিজ্ঞতা থেকে তখন বিভিন্ন ডোনারের কাছে যখন অ্যাপ্লাই করি, এর ফাঁকে আমাদের কিছু সাংগঠনিক ইয়ে করতে হয়, যেমন এনজিও বোর্ড রেজিস্ট্রেশন করতে হয় বাইরের ফান্ড আনার জন্য। তো সেই কাজগুলো ওই মাঝখানে ওগুলো আমরা শেষ করি। দেন হচ্ছে সুযোগ হয় বাইরের একটা দুটো ডোনারের সাথে যোগাযোগ হওয়ার, ফান্ড পাওয়ার। তারপরে আস্তে আস্তে দেখা গেল একটার থেকে আরেকটা সুযোগ মিলে যাচ্ছে এবং কাজ করতে করতে এই পর্যন্ত। এই ধরনের কার্যক্রমগুলো তো আসলে ম্যাম দলবদ্ধভাবে এগোতে হয়, সবার একটা সম্মিলিত প্রচেষ্টায়। আপনারা কতজন ছিলেন একদম শুরুতে, বা আপনাদের অ্যাক্টিভিটিগুলো কি ছিল? জি জি, আমাদের অর্গানাইজেশনের তো এটা তো অর্গানাইজেশনের যেমন কমিটি থাকে, আমাদের তখন আমাদের 7 সদস্য বিশিষ্ট কমিটি ছিল, যেটা আমাদের বোর্ড, আর জেনারেল মেম্বার ছিল 21। তারপরে আস্তে আস্তে ওটা আমরা আবার মানে বাড়িয়েছি। আর এমনিতে হচ্ছে আমরা শুধু যার যার সংগঠনে তো আমরা কাজ করছি আমাদের মতো, কিন্তু আমরা যখন কোনো ন্যাশনাল ইস্যুতে যখন আমরা কাজ করি, তখন কিন্তু আমরা আমাদের মতো যে সংগঠনগুলো রয়েছে যারা প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করে, এই সমস্ত অর্গানাইজেশনগুলোকে ওপিডি বলা হয়, অর্গানাইজেশনস অফ পারসনস উইথ ডিসেবিলিটিস। তো আমরা কিন্তু একসাথে তখন সরকারের সাথে আমরা অ্যাডভোকেসি করি। যেমন আমাদের অ্যাডভোকেসি একটা বড় রেজাল্ট ছিল যে আগে তো গভর্নমেন্ট তো সব স্টুডেন্টদেরকে বই প্রোভাইড করতো বছরের শুরুতে, কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা কিন্তু কোনো বই পেত না। তো এটা হচ্ছে আমাদের অ্যাডভোকেসির একটা ভালো রেজাল্ট। আমরা অ্যাডভোকেসি করে আমরা 17 সাল থেকে গভর্নমেন্ট হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রছাত্রীদেরকেও বই প্রোভাইড করে আসছে বছরের প্রথম দিন। এবং এই প্রকল্পের সাথে খুবই ফরচুনেটলি আমরাও ইনভলভ আছি। যে সমস্ত অর্গানাইজেশন এই কাজগুলো করছে, যাদের অভিজ্ঞতা আছে, যারা বিশেষ করে প্রতিবন্ধী সংগঠনগুলো, তার মধ্যে আমরাও হচ্ছে ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক বোর্ডের সাথে
এই কার্যক্রমে ইনভলভ আছি আর বাহ, কি। দারুণ এই প্রজেক্টের সাথে। এই প্রজেক্টের সাথে, এটা কিন্তু- ঠিক প্রজেক্ট না, মানে এটা তো বছরে একবারই হয়, তো বই তৈরির কাজটা, তো এই কাজে আর কি। জি। সারা বছর ব্যাপী চলে। একদম, একদম। যে জিনিসটা জানতে ইচ্ছা করছে যে ম্যাডাম, এই যে এতগুলো কাজের সঙ্গে যুক্ত আছেন, এত বড় বড় অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত, সেখানে যেই ফাউন্ডেশনটা আপনাদের ডিসেবল চাইল্ড ফাউন্ডেশন, সেটার প্রতিষ্ঠাতা আপনি, বলা যায় যে প্রতিষ্ঠাতার চেয়ারম্যানও আপনি, তার মানে এই প্রতিষ্ঠানটা হচ্ছে নারী নেতৃত্ব দ্বারা পরিচালিত। আমাদের দেশে দেখা যায় যে একজন স্বাভাবিক নারী নেতৃত্বও আমরা যখন দেখি, আমরা একটু অসহযোগিতাপূর্ণ মনোভাব করে থাকি অনেকে। সেখানে আপনি একটু স্পেশাল নিড যেহেতু আপনার ছিল, আপনার আসলে কি কি ধরনের প্রতিকূল পরিস্থিতি পার করতে হয়েছে না নেতৃত্ব দিতে যে? মানে অন্যদেরকে যেটা হয় যে একটা চ্যালেঞ্জ নিতে হয়, আপনাকে দুটো চ্যালেঞ্জ নিতে এটা হয়েছে। তুমি সত্যি তাই, যে আমি বিশেষ করে আমি প্রতিবন্ধী নারী হতে আমার চ্যালেঞ্জটা আরেকটু বেশি ছিল। যেমন আমি তো আসলে একা কোথাও মুভ করতে পারি না, আমার সাথে সবসময় কাউকে না কাউকে আমার সাপোর্ট লাগে। তারপরে হচ্ছে যে কোথাও যেতে হলে মানে ট্রান্সপোর্টেশনের কিন্তু একটা বড় প্রবলেম, হ্যাঁ, সেটা ফেস করতে হয়েছে। তারপরে হচ্ছে সবসময় সব জায়গায় কিন্তু অ্যাক্সেস পাওয়া যায় না। তো আবার কোনো জায়গায় আমি গেলাম কাজে, তখন বলবে যে আপা আপনি কেন আসছেন, আপনার আসার দরকার ছিল না, কিন্তু আমি না গেলে কিন্তু কাজটা হবেও না। আমি যদি কোনো স্টাফকে পাঠাই তাহলে কিন্তু সেই কাজটা হবে না, কিন্তু আমি যখন যেতাম আমি বললাম না না না, আপনাকে মানে বেশি সহানুভূতির দৃষ্টিতে দেখতো, কিন্তু কাজটা কিন্তু হতো না, আমি গেলে কাজটা হতো। তো সেই জায়গাগুলোতে চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। আর ছেলেরা যেমন সব জায়গাতে মুভ করতে পারে, সব জায়গাতে যেতে পারে, তা আমরা তো আসলে সে সব হিসেবে সব জায়গায় সে মুভমেন্টটা করতে পারি না, লিমিটেড জায়গাগুলোতেই মুভমেন্ট করেছি। তো সেই কারণে বলবো যে হ্যাঁ, তারপরে মানুষের সহযোগিতা কিন্তু অবশ্যই পেয়েছি, নিঃসন্দেহে। কারণ মানুষের সহযোগিতা না পেলে আমি কাজ করাই আসলে যায় না, পারতাম না। নিঃসন্দেহে পৃথিবীটা তো আসলে সুন্দর, কারণ আমরা সবাই মিলে একে অপরকে সহযোগিতা করেই বেঁচে আছি। তাই কাজের যে পদ্ধতি আপনি মেনটেন করতেন সেটা একটু শুনবো, যে কি কি প্রকল্প রানিং আছে এখন? আমরা তো শুরু থেকে অনেক প্রকল্পে কাজ করেছি। আসলে হয় কি যে এমন হয় আমাদের অর্গানাইজেশনগুলোর ক্ষেত্রে যে পার্টিকুলারলি যে একটা ইস্যুতে কাজ করব বা দুটো ইস্যুতে কাজ করব তা না, বিভিন্ন ইস্যুতে আমাদের কাজ করতে হয়। তবে আমাদের সবটাতেই আমাদের ফোকাসড হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তির ইনক্লুশন, প্রান্তিক জনগোষ্ঠী এবং তার ফোকাস হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তি। তো আমরা মূলত এই পর্যন্ত প্রতিবন্ধী নারীর ক্ষমতায়ন, একীভূত শিক্ষা কার্যক্রম, তারপরে আমাদের কর্মসংস্থান, প্রতিবন্ধী নারীর কর্মসংস্থান বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ, বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছি। বর্তমানে আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে একটা প্রকল্প বাস্তবায়ন করছি, কমিউনিটি বেসড মেন্টাল হেলথ সার্ভিসেস। আমরা আরেকটা প্রকল্প বাস্তবায়ন করছি, সেটা হচ্ছে ডিসেবিলিটি ইনক্লুশন ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট, যেখানে দুর্যোগ ঝুঁকি হ্রাসে, অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রতিবন্ধী ব্যক্তিদের। তো সেই জায়গাটাতে তারপরে আমরা আমাদের অর্গানাইজেশনের যে ক্যাপাসিটি বিল্ডিং এবং আমরা বিভিন্ন ক্যাম্পেইন প্রোগ্রাম এবং নারী কিশোরীদেরকে যে কিশোরীদের তাদেরকে এখন তো ইয়ুথ গ্রুপ তৈরি করা, ইয়ুথদেরকে বিভিন্নভাবে ট্রেন্ড আপ করা, কারণ ইয়ুথরাই কিন্তু আগামী দিনের নাগরিক এবং তারাই কিন্তু এখন লিড নেবে। তো তাদের জন্য আমাদের বিভিন্ন ক্যাম্পেইন প্রোগ্রাম রয়েছে এবং সচেতনতা বৃদ্ধি করা। তারপরে আমরা হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের একটা কাজ করে থাকি যে তারা যে কর্মসংস্থানের ক্ষেত্রে নিজেদেরকে সক্ষম করে তোলার জন্য বিভিন্ন ট্রেনিং করানো বা তাদেরকে ওই এমপ্লয়মেন্টের জায়গাগুলোতে অ্যাডভোকেসি করা, তাদেরকে ওখানে ইনভলভ করে দেওয়ার বিষয়ে কাজ করা সহ আমরা বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছি। এবং একীভূত শিক্ষা কার্যক্রম, যেখানে মেইনস্ট্রিম স্কুলগুলোতে যে প্রতিবন্ধী শিশুরা রয়েছে তাদেরকে সার্ভে করে তাদের প্রতি বছর ওই শিশুদেরকে আমাদের কয়েকটা স্কুলকে আমরা বেছে নিয়েছি এবং স্কুলগুলোতে অ্যাডমিশন করিয়ে দেওয়া এবং তাদেরকে সারা বছর তাদেরকে মনিটর করা, তাদের
টিচারদের সাথে এটা মনে যোগাযোগ হয় maintain ম্যাডাম করা। ইনক্লুসিভ এডুকেশন, ইনক্লুসিভ এডুকেশন এবং এটা আপনারা মাঠ পর্যায়ে করে মাঠ থাকছেন। পর্যায়ে, হ্যাঁ, মাঠ এই- পর্যায়ে কাজ করা তো একটু কঠিনও ম্যাডাম, দেখা যায় যে হ্যাঁ। অনেক জায়গায় সহযোগিতা পাওয়া যায়, যেমনটা আসলে ব্রেকের আগে বলছিলেন, আবার অনেক জায়গায় অসহযোগিতাও পাওয়া যায়। আপনারা এগুলো আসলে কিভাবে সামনে নিচ্ছেন বা কি আসলে কি মাঠের প্রতিবন্ধকতা অভিজ্ঞতাই তো রয়েছে? আমরা অ্যাডভোকেসি করি ন্যাশনাল লেভেলে, কারণ মাঠ থেকে যে অভিজ্ঞতাগুলো উঠে আসে, যে প্রবলেমগুলো ফেস করছে প্রতিবন্ধী মানুষ, সেটাকে নিয়েই আসলে আমরা গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টরে আমরা মানে অ্যাডভোকেসি করি। আচ্ছা। যেমন একীভূত শিক্ষা কার্যক্রমে কিভাবে শিশুরা নিজেদের আরো কিভাবে এখানে ইনভলভ হতে পারে, এটা নিয়ে কিন্তু আমরা গভর্নমেন্টের সাথে আমাদের অ্যাডভোকেসি মূলক কাজ হয়েছে, কিভাবে কাজ করি আমরা, এবং এগুলো আমরা মূলত একসাথে করে চেষ্টা করি আর কি, কারণ একা একা অ্যাডভোকেসি করলে সেটা খুব একটা ফ্রুটফুল হয় না। তারপরে যেমন আমাদের প্রতিবন্ধী অধিকার সুরক্ষা আইন আছে, আমাদের একটা আন্তর্জাতিক ইভেন সিআরপিডি আছে, সনদ আছে, এবং সেগুলো যে বাস্তবায়ন, সরকারেও কিন্তু অনেক বাধ্যবাধকতা রয়েছে, যে সরকার আমাদের জন্য বিশেষ করে আমরা তো কোনো মানে ডাব্লিউএইচওর অনুযায়ী কোনো প্রত্যেকটা দেশের মানে প্রায় 10-15% মানুষ হচ্ছে করে প্রতিবন্ধী মানুষ আর কি। তো এই বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে তো সামগ্রিক উন্নয়ন সম্ভব না। তো এই প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য যে আইন আছে, তাদের জন্য যে নীতিমালা আছে, সেগুলোর ইমপ্লিমেন্টেশনের জন্য আমরা অ্যাডভোকেসি করে থাকি, এবং এভাবে আমরা বিভিন্ন ক্যাম্পেইন প্রোগ্রাম। অধিকার এবং সুরক্ষা বিশেষ করে প্রতিবন্ধী নারীদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং আপনার কথা বিভিন্নভাবে আসছেও, আপনারা এসব কাজের সাথে সংযুক্ত। কিভাবে করছেন এই গুরুত্বপূর্ণ কাজটি? আমাদের প্রথমে তো আমরা আমাদের যেই প্রকল্পগুলো আমরা বাস্তবায়ন করি, সেই প্রকল্পের মধ্যে কিন্তু আমরা একটা পার্সেন্টেজ আমরা সবসময় 50-50 রেশিওতে কিন্তু আমরা কাজ করি, যে 50% নারী কিন্তু অ্যাটলিস্ট এখান থেকে যে কোনো প্রকল্পে সুবিধাভোগী হবে আর কি। হ্যাঁ, তো তারপরে যে তাদের জন্য যে সরকারিভাবে যে সরকারের তো আসলে সবই আছে, মানে স্কুলও আছে, মানে তার প্রশিক্ষণের জন্য ব্যবস্থা আছে, এবং চাইলে তারা আরো ব্যবস্থাও সবকিছু করে আছে, দিতে পারে। কিন্তু ওইটার মধ্যে আর আলাদা করে প্রতিবন্ধী মানুষের জন্য কিন্তু কিছু করার প্রয়োজন নাই। জাস্ট ওই জায়গাটাতেই প্রতিবন্ধী মানুষের জন্য যে তাদের ইনক্লুশনের জন্য তাদের বন্দোবস্ত তৈরি করা আর কি, তাদের যে অ্যাক্সেসিবিলিটিটাকে এনশিওর করা এবং তাদের জন্য কাজ করা, মানে এটাই হচ্ছে মূল আসলে আমাদের প্রতিপাদ্য আপনাদের কাজ, কাজের আসলে। কারণ আমরা অর্গানাইজেশন এনজিও আমরা কতদিন কি কাজ করতে পারবো, আমরা ডোনারের উপর ডিপেন্ডেন্ট, আমরা শুধু সামান্য একটা ছোট একটা এক্সাম্পল আমরা তৈরি করে দিতে পারি, বাট কাজটা তো আমাদের গভর্নমেন্টের, এবং গভর্নমেন্টের এক্সিস্টিং যেই কাজগুলো আছে সেখানেই যাতে এই প্রতিবন্ধিত ইস্যুটা অন্তর্ভুক্ত করা হয়, সেটা আসলে খুব একটা যে অনেক জটিল বিষয় তা কিন্তু নয়। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে বাজেটের ব্যাপার আছে, বাজেট অ্যালোকেশন করতে হবে ইয়ারলি, এবং সবচেয়ে বড় কথা আন্তরিকতা থাকতে হবে, এবং যেহেতু আমাদের সরকার আমাদের জন্য আইন করেছে, আমাদের জন্য ল আছে, এবং এখন হচ্ছে আমাদের এসডিজিতে যে নো ওয়ান বিহাইন্ড, কাউকে পিছনে রেখে নয়, লক্ষ্যমাত্রা আছে যে সবচাইতে যে প্রান্তিক মানুষটা তার জন্য কাজ করতে হবে, তাকে এগিয়ে নিয়ে আসার জন্য। তো এই বিষয়গুলো হ্যাঁ গভর্নমেন্ট অবশ্য করছেন, কিছু কিছু অবশ্যই তারা করে যাচ্ছেন, এবং সেখানেই আসলে আমাদের উদ্দেশ্য যে তাদেরকে আমরা যাতে করে এই জায়গাগুলোতে ইনকর্পোরেট করতে পারি। আসলে শুধু গভর্নমেন্টই না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আসলে সকলেরই এই বিষয়টাকে একটি বিষয়, এবং সেখানে সবার একটা অন্তর্ভুক্তিকরণ, এবং আমার মনে হয় বিষয়টাকে স্বাভাবিকভাবে দেখা উচিত। আমরা বলে থাকি যে স্পেশাল নিড, অবশ্যই স্পেশাল নিড হবে, কিন্তু আমরা যদি স্বাভাবিকভাবে অ্যাকসেপ্ট করে নেই তাদেরকে আমাদের একজন পার্ট হিসেবে, বন্ধু হিসেবে, তাহলে মনে হয় সমস্যাগুলো কমে যেত, সমাধান দ্রুত হতো। এবং শুধু সরকার না, বেসরকারি পর্যায়ে কিন্তু অনেক কর্মসংস্থানের সুযোগ আছে, বেসরকারি এত প্রতিষ্ঠান আছে, কর্মসংস্থান কিন্তু বড় একটা
মানে অবদান হ্যাঁ একটা বড় একটা ইস্যু। কারণ মানুষ যদি অর্থনৈতিকভাবে যদি স্বাবলম্বী না হয়, তার কিন্তু পরিবারে বা সমাজে তার কিন্তু কোনো মূল্যায়ন থাকে না। যখন তো এই কাজটা কিন্তু সরকারি বেসরকারি পর্যায়ে সবাই কিন্তু করতে পারে, দিতে পারে একটা তার উপযোগী একটা কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারে। তো সেই জায়গাটাতে সংবেদনশীল হওয়া, হ্যাঁ, তাকে উপযুক্ত করে সেই প্রশিক্ষণে প্রশিক্ষিত করা এবং তারপরে তাকে সেই কর্মসংস্থানে যুক্ত করা এবং এই মানসিকতা এবং এই কাজের সাথে সম্পৃক্ত হওয়ার। একদমই একদমই। আপনি যে বিস্তৃত চোখ দিয়ে দেখছেন, সত্যি আসলে এই দেখাটাই সবার হওয়া উচিত। ম্যাম, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি তো বিভিন্ন সম্মেলনে অংশগ্রহণ করেছেন, কনফারেন্সে অংশগ্রহণ করেছেন আন্তর্জাতিকভাবে, সেই অভিজ্ঞতাগুলো কেমন ছিল? খুব ভালো লাগে আসলে বিভিন্ন দেশে যখন যাই। মানে আমাদের দেশে যেমন আমরা এতটাই বঞ্চিত মনে হয় নিজেদেরকে, যে আমরা কিন্তু একটা বাসেও উঠতে পারি না। একটা বাসও আমাদের দেশে এই পর্যন্ত নাই যেখানে একজন হুইলচেয়ার ইউজার ব্যক্তি উঠতে পারবে, যে একজন ক্র্যাশ ইউজার ব্যক্তি বাসে উঠতে পারবে, চড়তে পারবে। এবং ট্রান্সপোর্টেশনের আমাদের এত সমস্যা, অ্যাক্সেসিবিলিটির আমাদের এত প্রবলেম যে সব জায়গায় আমরা অ্যাক্সেস করতে পারছি, যেতে পারছি না। হ্যাঁ, একটা বিনোদনের জন্য যদি বলি, একটা মার্কেট বা একটা পার্ক বা সিনেমা হল কোনো কিছুই সেইভাবে অ্যাক্সেসিবল না। কিন্তু বাইরের দেশগুলোতে এগুলোতে গেলে মনে হয় যে অজান্তেই সব হয়ে আছে। মানে তারা সবার জন্য চিন্তা করে, তারা শুধু প্রতিবন্ধী ব্যক্তি না, তারা দেখা গেল একজন শিশু, একজন বৃদ্ধ মানুষ বা একজন অসুস্থ ব্যক্তির কথা চিন্তা করে তাদের আলাদা সবকিছু তাদের সেট করা। মানে তারা ধারা বাসে উঠবে, তার কিন্তু কোনো বেগ পেতে হচ্ছে না, বাসগুলো একদম মিশে যাচ্ছে ফুটপাতের সাথে, জাস্ট পাটা বাড়িয়ে দিয়ে সে উঠে যাচ্ছে। বা হুইল চেয়ারটা একদম তার জন্য জাস্ট রেডি আর কি, হুইল চেয়ার নিয়ে সে গট করে উঠে যেতে পারছে। তো এই যে ট্রান্সপোর্টেশন, তারপরে এডুকেশন, তারপরে হচ্ছে তার হেলথটা তাদের জন্য ফ্রি। হ্যাঁ, তারপরে হচ্ছে কিন্তু আমাদের দেশে তো আমাদের তো হেলথের অবস্থা খুবই করুণ। যদি প্রতিবন্ধী মানুষরা স্বাস্থ্য সুরক্ষার অনেক বেশি বঞ্চিত আসলে, কারণ সেইভাবে তারা কিন্তু ফ্যাসিলিটি একেবারেই পাচ্ছে না। এবং তারা কিন্তু বাইরের দেশগুলোতে কিন্তু তার একদমই ব্যতিক্রম। তো তারপরও বলবো যে ওই অভিজ্ঞতাগুলো তো আমাদের সরকার পক্ষ কিন্তু যাচ্ছেন, দেখছেন। হ্যাঁ, তারাও বিভিন্ন কনফারেন্স অ্যাটেন্ড করছেন, তারাও দেখছেন। তো অভিজ্ঞতাগুলো আসলে কাজে লাগানো যেতে পারে গভর্নমেন্টের লেভেল থেকে, কারণ তাদেরও বাধ্যবাধকতা আছে। তো ওগুলাই আসলে আমরা কনফারেন্সে যাই, বাংলাদেশেরও পার্ট থেকে গভর্নমেন্ট স্টেট পার্টির বিভিন্ন ইয়ে থাকে যে তারা ওখানে গিয়ে একটা প্রতিবেদন দেবেন তারা কি করেছে। বাংলাদেশ সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য তারা কি কি সুবিধাগুলো অর্জন দিচ্ছে তার একটা প্রতিবেদন কিন্তু সাবমিট করতে হয়। তো বেসরকারি ভাবেও আমরা যাই, সরকারি ভাবেও আমাদের স্টেট থেকে কিন্তু যাওয়া হয়। তখন তারা তো ওভাবে ইয়ে করতে পারেন না, কিন্তু করা যায়, করা সম্ভব। তবে এখন কিছু কিছু হচ্ছে, যেমন মেট্রো রেল আমাদের দেশে হয়েছে, এটা অ্যাক্সেসিবল হয়েছে। কিন্তু মেট্রো রেল পর্যন্ত যাওয়া, ফুটপাথ গুলো সেগুলো তো অ্যাক্সেসিবল হয়নি। কিছু কিছু জায়গা হচ্ছে, যেমন গুলশান বনানীর কিছু কিছু ফুটপাথ অ্যাক্সেসিবল হয়েছে, যেখানে হুইলচেয়ার ইউজাররা চলাচল করতে পারছে। এরকম কিন্তু সামগ্রিক অর্থে এখনো পর্যন্ত ওই জিনিসটা হয়নি বা হওয়ার দেরি। আমরা আসলে প্রত্যাশা রাখতে চাই যেন আমাদের প্রিয় বাংলাদেশও খুব শীঘ্রই সেই পর্যায়ে বা এসডিজি সেই লক্ষ্যমাত্রাটা পূরণ করতে পারে। একদম শেষ মুহূর্তে চলে এসেছে ম্যাডাম, আমি সেই শুরুতে মাসুক আপনার কাছ থেকে একটা গান শুনতে চেয়েছিলাম। আমরা মাসুকের আবদারটা নাকি আমি একটা কবিতা আবৃত্তি করব? আপনার ইচ্ছা, আপনার উপর ছেড়ে দিচ্ছি। আচ্ছা, আমি একটু চেষ্টা করি তাহলে একটা আবৃত্তি করার, যেহেতু আমি ছোটবেলায় খুব আবৃত্তি করতাম। আমার একটা ইয়ে ছিল, শখ ছিল। আমার মাও খুব পছন্দ করতেন। আমার মা বাংলায় টিচার ছিলেন, বাংলায় মাস্টার্স ছিলেন। তো উনি খুব মানে সাহিত্যিক মনা ছিলেন আর কি। তো মার কাছ থেকে বিভিন্ন সময় আবৃত্তিগুলো আমিও চর্চা করতাম। ঠিক আছে, আমরা শুনি তাহলে। এটা হচ্ছে সোনার তরী, রবীন্দ্রনাথের একটি কবিতা। আমি কিছুটা আবৃত্তি করছি। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া
ধান কাটা হলো সারা, ভরা নদী খোড়ো ধারা, খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর একটা কবিতা, খুব সুন্দর করে করলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য, আপনার ফাউন্ডেশনের জন্য। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আজকে আমি রাঙা সকালে আসতে পেরে এবং আজকের এই দিনে আসতে পেরে আমি আমার সকল প্রতিবন্ধী ভাই বোনদেরকে আজকের আন্তর্জাতিক এবং জাতীয় প্রতিবন্ধী দিবসের শুভেচ্ছা জানাই এবং আপনাদের সকলকে ধন্যবাদ।